নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রয়েছি থাইল্যান্ডের ফুকেটে। এটা থাইল্যান্ডের আমার পুরো ট্রিপের 5th ডে। কালকে সন্ধেবেলায় ক্র্যাবি থেকে ফেরি করে ফুকেটে এসে পৌঁছেছি। ফুকেটে কিন্তু আমাদের হোটেলটা খুব সুন্দর, কারণ এটা প্যাটং বিচের একদমই কাছে, আর এখানে সব রকম অ্যামিনিটিস রয়েছে। তো আমি যে হোটেলটায় রয়েছি সেই সমস্ত ইনফরমেশন এবং তার সাথে আমি আজকে ফুকেটে কোথায় কোথায় ঘুরবো সারাদিন সেটা দেখার জন্য আমার এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের ব্লগ। আমার এই থাইল্যান্ড ট্রিপে প্রথমে ব্যাংকক এবং তারপরে ক্র্যাবি এক্সপ্লোর করতে করতে ফাইনালি আমি কিন্তু এসে পৌঁছে গেছি এখন ফুকেটে। সাউদার্ন থাইল্যান্ডে অবস্থিত এই ফুকেট ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে কিন্তু খুবই পপুলার। তার প্রধান কারণ হচ্ছে এখানকার অদ্ভুত সুন্দর কিছু বিচ, তার সাথে সাথে ভাইব্রেন্ট নাইট লাইফ এবং এখানকার কালচার। সেই জন্য ফুকেটে আমাদের প্ল্যানটাও কিন্তু বেশ বড়সড়, থাকছি প্রায় 3 রাত্রি। আর আজকের ভিডিওতে থাকছে ক্র্যাবি থেকে কি করে ফুকেট এসে পৌঁছালাম, আর তার সাথে সাথে প্রথম দিন ফুকেটে কি কি করলাম আর কি কি দেখলাম। তাহলে চলুন একসাথে এক্সপ্লোর করি ফ্যাবুলাস ফুকেট। আজকে ক্র্যাবি থেকে আমাদের ফুকেট যাওয়ার পালা। ক্র্যাবি জায়গাটা এতটাই সুন্দর যে এখান থেকে যেতে যেন মন চাইছে না। তবুও আজকে সকাল সকাল রেডি হয়ে তারপরে 7-Eleven শপ থেকে কিছু রেডি টু ইট মিল নিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। একটু পরেই হোটেল থেকে পিক আপ করতে আসবে আমাদের যে জেটি আছে সেখানে যেতে হবে, কারণ সেখান থেকে আমরা আজকে জলপথে ফেরি করে ক্র্যাবি থেকে ফুকেট যাব। দিনে কিন্তু 3টে টাইমে এই ফেরি ছাড়ে। আমরা চুজ করেছি একটু বিকেলের দিকে। আর এইটা দেখতে পাচ্ছেন আমরা যে ফেরিটা করে যাব তার নিচের ডেকটা, এটা কিন্তু পুরোপুরি এসি। আমরা আওনাংয়ের যে পিয়ারটা ছিল সেখান থেকে ফেরিতে চেপেছি ফুকেট যাওয়ার জন্য এরকম 3টের সময়। এবারে ওখান থেকে ফার্স্টে রাইলি বিচে একটুখানি দাঁড়িয়েছে। এবার রাইলি বিচ থেকে দাঁড়ানোর পরে তারপরে 4টের সময় স্টার্ট করে, তখন বললো আর 2 ঘন্টা লাগবে। এটা যদি আপনারা পিয়ার থেকে ডিরেক্টলি কাটেন তাহলে 900 বাট করে পড়বে, কিন্তু যদি হোটেল বা স্থানীয় কোনো ট্রাভেল এজেন্ট থেকে কাটেন তাহলে ওই 700 থেকে 750 বাট পড়বে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এইটার মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুডেড, মানে হোটেল থেকে আপনার পুরো ট্রান্সফার টু পিয়ার, মানে যেখানে জেটি ঘাট, সেখান থেকে ফুকেট, ফুকেট থেকে হোটেলে যে ট্রান্সফারটা। এই যে আমার এখানে একটা ব্যাচ লাগানো আছে, এই ব্যাচটা হচ্ছে আমরা প্যাটং বিচে যাব তাই লাগানো আছে প্যাটং। এবার কেউ টাউনে গেলে তার আলাদা কালারের স্টিকার লাগানো আছে, তো সেইটা আপনাদের ওখানেই দিয়ে দেওয়া হবে, কারণ ওখানে নেমেও কিন্তু আপনাদের হোটেল পর্যন্ত ট্রান্সফার দেওয়া হবে। ক্র্যাবি থেকে ফুকেট আপনারা কিন্তু বাসে অথবা ক্যাব ভাড়া করেও যেতে পারেন, তবে আমি হাইলি রেকমেন্ড করব যে আপনারা এই রুটটা নিন, কারণ একটা জার্নি যে এত সুন্দর হতে পারে সেটা কিন্তু আপনারা এটাকে এক্সপিরিয়েন্স না করলে একদমই বুঝতে পারবেন না। এখানে ফেরির মধ্যে কিন্তু যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে, তার সাথে সাথে আপনারা চাইলে চা, কফি, স্ন্যাক্স এগুলো কিন্তু এখানে একটা কাউন্টার আছে, সেখান থেকে কিনেও খেতে পারেন। আর একটা ছোট টিপস, যদি আপনারা বিকেলবেলা এই 3টের ফেরিটা নেন তাহলে কিন্তু এইরকম একটা দারুণ সানসেট দেখতে দেখতে কখন ফুকেট পৌঁছে যাবেন জাস্ট বুঝতে পারবেন না। আমরা নেমে গেছি লাগেজ ফ্যাগেজ নিয়ে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে বাসের এখানে আশা করছি কোনো একটা ভেহিকেল থাকবে, সেটা নিয়ে যাবে প্যাটং বিচে। এই রাসাডা হারবার থেকে প্যাটং বিচে আমাদের হোটেলের ডিস্টেন্স প্রায় 19 কিলোমিটার। আর যেহেতু এটা প্রায় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, সময় লেগে গেল কিন্তু প্রায় 1 ঘন্টা। আর পৌঁছাতে পৌঁছাতে নেমে এলো সন্ধ্যা।
রাস্তায় আমাদের এই শেয়ার্ড ভ্যানটা বিভিন্ন হোটেলে ড্রপ করতে করতে ফাইনালি আমাদেরকে আমাদের হোটেলে পৌঁছে দিল। এসে পৌঁছেছি হচ্ছে ফুকেটের হোটেলে। ফুকেটে আমাদের হোটেলটার নাম হচ্ছে টিরাস প্যাটং বিচ হোটেল। এবার এটা হোটেল থেকে মানে হোটেলের একদমই পাশে কিন্তু বিচ, লোকেশন ওয়াইজ খুবই ভালো। এই যে পেছনেই ছিল হোটেলের গেট, হোটেলের গেট থেকে বেরিয়ে কিন্তু দুদিকে এরকম মার্কেট রয়েছে, মানে যারা শপিং করতে ভালোবাসেন তারা মানে গেট থেকে নামলেই হচ্ছে মার্কেট। চটপট চেক ইনের ফর্মালিটিগুলো কমপ্লিট করে রুমে এসে কিন্তু মনটা দারুণ ভালো হয়ে গেল। রুমটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, এতটা স্পেশিয়াস, তার সাথে সাথে সমস্ত রকম অ্যামিনিটিস রয়েছে। মিনি ফ্রিজটা তো অবশ্যই দরকার, সেটাও রয়েছে। আর ওয়াশরুমটা সেটা আর বলার মতো নয়, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেট কিট এভরিথিং ইজ দেয়ার। সুতরাং আজকে থেকে নেক্সট 2 দিন আর কোনো টেনশন নেই। ব্যালকনি থেকে কি অসাধারণ একটা চাঁদ দেখা যাচ্ছে। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, তার পাশে একটা টাওয়ার আছে, সুতরাং ভীষণ সুন্দর লাগছে এটা দেখতে। আর এই নিচে দিয়ে দেখুন মার্কেট রয়েছে, কিন্তু এটা কিন্তু পুরো কভার করা যাতে হোটেলের কোনো নয়েজ বা কোনো প্রবলেম না হয়। আর এখানে বসে এতক্ষণ হচ্ছে একটু চা খেলাম, এবারে বেরোবো। ঘুরতে আসলে জানি না টায়ার্ডনেসগুলো যেন কোথায় মিলিয়ে যায়। এসে একটুখানি চায়ে চুমুক দিতেই মনে হলো অনেক এনার্জি চলে এসছে, তাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আর বেরোবো নাই বা কেন, হোটেল থেকে জাস্ট বেরিয়ে প্যাটং বিচ, আর মাত্র কয়েক পা মানে প্রায় ধরুন 150 মিটার গেলেই হচ্ছে বাংলা রোড, সেই ফুকেটের বিখ্যাত বাংলা রোড, যেটা পৃথিবী বিখ্যাত তার নাইট লাইফের জন্য। তো সেদিকেই এখন চলেছি। অনেকেরই মনে হতে পারে এই বাংলা রোড কি কোনোভাবে বাংলার সাথে রিলেটেড? একদমই নয়। থাই ভাষায় বাংলার মানেই হচ্ছে স্ট্রিট। আপনারা যারা পাটায়া গেছেন সেখানকার যে ওয়াকিং স্ট্রিট আছে এটা কিন্তু অনেকটা সেই একই রকম, তবে এখানকার ক্রাউডটা কিন্তু একটু আমি বলবো বেটার। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের বার, এবং তার সাথে সাথে হচ্ছে চারিদিকে চলছে নানা রকম লাইভ মিউজিক, এবং তার সাথে সাথে আরেকটু এগিয়ে গেলেই এখানে রয়েছে স্ট্রিট ফুডের একটা ছোট স্বর্গরাজ্য। বিশাল বড় সাইজের লবস্টার অথবা ক্র্যাব এগুলো একটু এক্সপেন্সিভ, সেটা ছাড়া মোটামুটি এখানে 100 থেকে 150 ভাটের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর খাওয়ার অপশান পেয়ে যাবেন, এবং 60 থেকে 70 ভাটের মধ্যে প্রচুর স্ন্যাক্স অপশান পেয়ে যাবেন। সাথে রয়েছে শপিং করার প্রচুর প্রচুর অপশন। তবে আজকে শপিং করব না, আজকে হোটেলে ফিরে যাব, কারণ সদ্য এলাম, এখনই যদি শপিং করতে শুরু করি তাহলে পকেট তো ফাঁকা হয়ে যাবে। এই দোকানটা থেকে কিছু স্ন্যাক্স এবং তার সাথে একটু রাইস কিনে নিলাম। তারপরে বিচে একটুখানি বসে এবার ফিরে যাব হোটেলে। খেয়ে দিয়ে আজকে দিতে হবে একটা লম্বা ঘুম, কারণ কালকে সারা দিন ধরে ফুকেটের অলিতে গলিতে ঘুরে বেড়াবো। বাজে সকাল 11:15। আজকে একটু লেট করে বেরিয়েছি, কারণ কাছে অনেকটা সময় আছে। এইবার আজকের দিনটা আমরা ঠিক করেছি বাইক নিয়ে ঘুরবো, তো সেই বাইকের সন্ধানেই যাচ্ছি, আপনাদেরকে জানাবো এখানে কোথায় কোথায় বাইক পাওয়া যায় এবং কীরকম ধরনের রেট। তাহলে চলুন স্টার্ট করি ফুকেটটাকে এক্সপ্লোর করা। লোকেশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে বিচ, এটা হচ্ছে বিচের ধার দিয়ে রোড, আর এই যে এখানে ঢুকলেই এই মার্কেটটার ভেতরে ঢুকেই ডান দিকের সেকেন্ড গেটটাই হচ্ছে আমাদের হোটেল। মানে কত মিটার বলবো, জাস্ট 80 মিটারও নয়। এই সামনে দেখতে পাচ্ছেন একটা বাইক রেন্টালের জায়গা, ওখানে গিয়ে খোঁজ নেবো। এটা জাস্ট আমাদের হোটেলের অপোজিটেই রয়েছে। এইখান থেকে বাইক রেন্টাল নিলাম, এটা হচ্ছে টম রেন্টাল, ওনার নাম হচ্ছে টম। একদম বিচের ওপরেই প্যাটং বিচ, এখানে অনেক অপশান আছে, যেমন একটুখানি রয়েছে বড় বড় বাইক, এইগুলো একটু সাইজে বড়, এইগুলো একটু ছোট সাইজ রয়েছে। ডিফারেন্ট রেটস আছে, যেমন আমাদের বলা হয়েছিল 400 ভাট করে, আমরা সেটা বার্গেন করে কিন্তু 300 ভাট পার ডেতে নিলাম। 2 দিনের জন্য নিলাম 600 ভাট।
আর কালকে 6টার মধ্যে রিটার্ন করতে হবে। এবং এইখানে যে হোটেলগুলো রয়েছে ওনারা বলছেন যে হোটেলের মানে সামনেই কিন্তু এরকমভাবে পার্ক করা যাবে। সিকিউরিটি ডিপোজিট 400 ভাট আর একটা পাসপোর্ট জমা রাখতে হলো। এই বাইকটা নিলাম, এই বাইকটা পার ডে 300 টাকা করে। কালকে সন্ধ্যে 6টার সময় এটা ফেরত দিতে হবে। তো ঠিক আছে, গুড ডিল। এখন দেখা যায় বাইকটা কীরকম সাথ দেয়। বাইক নিয়ে রেডি হয়ে গেছি, হেলমেট টেলমেট পরে। এবারে শুরু হবে আসল ফুকেট এক্সপ্লোর করা। তো চলুন আমার সাথে বেরিয়ে পড়ুন। এটা আমরা চলেছি বাংলা রোডের মধ্যে দিয়ে। এটাই রাত্রিবেলা একদম অন্যরকম হয়ে যাবে। কালকে যেহেতু এখানে মাঘী পূর্ণিমা ছিল, বেশিরভাগ দোকান বন্ধ ছিল, বাট আজকে সন্ধ্যেবেলা এটা আবার ফুল ফর্মে ফিরে আসবে। তখন আপনাদের সাথে এখানকার সমস্ত ভিউজ শেয়ার করব। এখন চলেছি হচ্ছে ক্যারন বিচের দিকে। এখান থেকে 7 কিলোমিটার মতো, সময় দেখাচ্ছে গুগল ম্যাপে 14 মিনিট। দারুণ লাগছে। ধারে যে রাস্তা, সেখান থেকে বাংলা রোড ধরে এসে যে রাস্তাতে পড়লাম, সেখানে কিন্তু পরপর প্রচুর বাইক রেন্টাল। দেখুন সাইডে শুধু বাইক রেন্টাল, কিন্তু যেটা আপনাদের হোটেলের কাছাকাছি হবে চেষ্টা করবেন সেখানেই নিতে। এখানে একটা দারুণ ব্যাপার লক্ষ্য করছি, যেখানে কিন্তু কেউ অপ্রয়োজনীয় হর্ন বাজান না। এই জন্য এতক্ষণ রাস্তা আসলাম, একটা হর্নও গাড়ি শুনতে পাইনি, কোনো গাড়িরই হর্ন শোনা যাচ্ছে না। শহরের হাসেল থেকে কিন্তু বেরোলাম এবার। রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা, সুন্দর হাওয়া দিচ্ছে বাইকে, মানে আদর্শ একটা সকাল কেটে। আমরা পৌঁছে গেছি ক্যারন বিচে। এই যে পেছনে নীল জল, সামনে অনেক বসার জায়গা করে দেওয়া আছে। এবারে বিচের ধারে যাব। এই বিচে কোনো রকম কোনো এন্ট্রি ফি বা বাইক রাখার জন্য কোনো পার্কিং ফি কিন্তু নেই। তবে এখানে অনেক ধরনের ওয়াটার স্পোর্ট হয়, দেখতেই পাচ্ছেন। এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবার ক্যারন থেকে আমরা চলেছি কাটা বিচের দিকে। 1 কিলোমিটার রাস্তা, তাই 5 মিনিটে পৌঁছে গেলাম কাটা বিচে। 60 ভাট দিয়ে এই ম্যাঙ্গো শেকটা নিলাম। গরমের মধ্যে এটা কিন্তু খুবই রিফ্রেশিং। নাইহান বিচের দিকে যাচ্ছিলাম, কিন্তু নাইহান বিচের পরেই হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু এখন দুপুরবেলা। তো এখন ভাবলাম একটু হোটেলে যাই, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিই, কারণ এমনিতেও কালকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বাইক আছে। তো একটু লাঞ্চ, একটু রোদের তাপটা কমলে তারপরে বেরোবো, কারণ সানসেটটা ওখানে দেখার প্ল্যান আছে। এবার দেখা যাক। হোটেল ফেরার পথে ভাবছি লাঞ্চটা সেরেই নিই। চলে এসছি একটা স্থানীয় ছোট মার্কেট দেখে খাওয়া দাওয়া করার জন্য। আর জায়গাটার নাম হচ্ছে মালিন প্লাজা। প্যাটং বিচের ধারে যেসব দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু খাবার দাবারের দাম বেশ ভালো রকম হাই। সুতরাং আপনারা যদি এই ধরনের ছোট ছোট মার্কেটগুলো থেকে খাবার দাবারগুলো নেন, তাহলে অনেক বেশি ফ্রেশ এবং অনেক বেশি কম দামে আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কত কম দামে কত কিছু অপশন অ্যাভেলেবল।
এটা 50 বাট নিল। থ্যাংক ইউ। এই মার্কেটটা তুলনামূলকভাবে অনেক বেশি সস্তা। যে ফ্রুটটা প্যাটং বিচের ধারে 100 বাটে বিক্রি হচ্ছে সেটা এখানে 50 বাটে বিক্রি হচ্ছে, তার থেকে বেশি পরিমাণে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এখানে বাকি সমস্ত খাবারগুলো, সি ফুড বা যা যা ফ্রাইড রাইস, প্যাড থাই, ওগুলো সব কিন্তু অ্যাভেলেবেল। ফুড স্টলের সাথে সাথে এখানে শপিং করারও কিন্তু প্রচুর অপশান রয়েছে। তবে এখন আমাদের শপিং করার কোনো প্ল্যান নেই, তাই জাস্ট দোকানগুলো আশপাশে ঘুরে ঘুরে দেখছি যতক্ষণ না আমাদের খাবারটা রেডি হচ্ছে। খেয়ে দিয়ে আবার এই একটু বিকেল নাগাদ বেরিয়ে পড়লাম। স্কুটিতে তেল ভরলাম 32 বাট করে পার লিটার। গ্যাসও অনেকটাই সস্তা, 100 বাটের প্রায় 3 লিটারের উপরে হয়েছে। যদিও এতটা লাগতো না, কিন্তু বোঝা যায়নি 100 বাট দিয়ে দেওয়া হয়েছে আর পুরোটাই পুড়ে দিয়েছে। যদিও আমাদের গন্তব্য ছিল দুটো, নাইহান বিচ আর প্রমথেপ কেপ, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে সূর্যাস্ত হওয়ার টাইম হয়ে গেছে, তাই আমরা এখন ডিরেক্টলি যাচ্ছি 21 কিলোমিটার দূরের প্রমথেপ কেপে। আমরা চলে এসেছি ফুকেটের একদম লাস্ট স্টপ, সেটা হচ্ছে প্রমথেপ কেভ। এবার এখান থেকে খুব ভালো সানসেট, সানরাইজ এগুলো দেখা যায়। এখানেও যথারীতি কোনো রকম কোনো বাইক পার্কিংয়ের ফি লাগলো না। যাই হোক, সামনে এখানে কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই হচ্ছে মেন ভিউ পয়েন্টটা। কেপ মানে তো আমরা সকলেই জানি যে যেখানে যে কোনো রকম জলাভূমি আর ল্যান্ড যেখানে একত্রিত হয়, এবং এখান থেকে কিন্তু আন্দামান সিয়ে এত সুন্দর একটা সানসেট দেখা যায়। এখন আমরা সেটার জন্যই এসেছি, এবং এটা ফুকেটের সাউদার্ন মোস্ট স্টপ, মানে এটা একদম ফুকেটের লাস্ট পয়েন্ট। আমাকে যদি জিজ্ঞেস করেন যে ফুকেট আসার পর থেকে সব থেকে আমার কোনটা ভালো লেগেছে, আমি নিঃসন্দেহে বলবো এই জায়গাটা। আর আপনারা যদি ফুকেট আসেন তাহলে এই প্রমথেপ কেপ থেকে কিন্তু কোনো মতেই সানসেটটা মিস করবেন না, কারণ এটা সত্যি একটা অবিস্মরণীয় জিনিস যেটা আপনার সারা জীবন মনে থাকবে। আর তার সঙ্গে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই জায়গাটাকে কিন্তু বলা হয় ব্রহ্মা কেপও বলা হয়, কারণ এখানে একটা কিন্তু ব্রহ্মার মূর্তি আছে। তো এখানে যেন কোথাও একটা বুদ্ধিজম আর হিন্দুইজম যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে। ব্রহ্মার মূর্তির সাথে সাথে এখানে প্রচুর হাতির মূর্তিও রয়েছে। এখানে প্রসঙ্গে তো বলে রাখি যে হাতি কিন্তু থাইল্যান্ডের ন্যাশনাল অ্যানিমাল, এবং এখানে হাতিকে কিন্তু উইজডম, রয়্যালটি এবং স্ট্রেংথের একটা প্রতিমূর্তি ভাবা হয়। যাই হোক, সামনে দেখতে পাচ্ছেন এখানকার লাইট হাউস দেখা যাচ্ছে বাঁদিকে। তো লাইট হাউস থেকেও আপনারা দেখতে পারেন। লাইট হাউসে কোনো কিন্তু এন্ট্রি ফি নেই, এটা কিন্তু এখানকার নেভি থেকে বানানো হয়েছে। লাইট হাউসের বাইরে সানরাইজ আর সানসেটের টাইমটা কিন্তু দেওয়া রয়েছে। চলুন এবারে আপনাদের নিয়ে যাই এই লাইট হাউসের দোতলায়। এখানে একটা গান খুব গাইতে ইচ্ছা করছে। ইয়ে শাম মস্তানি মদহোশ কিয়ে যায়, মুঝে ডর কোই খিচে তেরি ওর লিয়ে যায়। যাই হোক, এবারে ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। আজকের মতো আমার ভিডিও অনেকটা লং হয়ে গেল। আশা করছি পরের ভিডিওটা আপনাদের সাথে ফুকেটের বাকি এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করব, তাহলে সাথে থাকবেন। তাহলে কেমন লাগলো আমার ফুকেটের এই ভিডিও? যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। আর
থাইল্যান্ডের পুরো সিরিজটা ছাড়াও আমার চ্যানেলে ভিয়েতনাম এবং মালয়েশিয়ার আরও সিরিজ আছে, সেগুলো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আশা করছি আপনারা যদি এদিকে প্রোগ্রাম করেন এই জায়গাগুলোয়, তাহলে অবশ্যই হেল্প হতে পারে। আর দেখা হবে আবার আমার এই থাইল্যান্ডের নেক্সট পর্বের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।